হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি তোমাদের সোহিনী ম্যাম, সোহিনী মুখার্জি। আজকে আমাদের ক্লাস হচ্ছে এমসিকিউ সেট নাম্বার 10, যে আমাদের ধারাবাহিকভাবে চলছে। চলো শুরু করা যাক। হীরাতে প্রতিটি কার্বন পরমাণু কিসের সাথে বন্ধনীতে আবদ্ধ থাকছে? অন্য দুটি কার্বন পরমাণু, অন্য তিনটি কার্বন পরমাণু, চারটি, পাঁচটি। আচ্ছা, আজকের বিশেষত্ব হচ্ছে আজকে আমরা রেলওয়ের জন্য যে প্র্যাকটিস সেটটা আমি এনেছি, রেডি করেছি। তো যারা রেলওয়ের জন্য এক্সাম ছিল তাদের জন্য এটা বিশেষ উপকারী হবে। আনসার হচ্ছে আমাদের চারটি কার্বন পরমাণু। সিলিকন ডাইঅক্সাইড বেশিরভাগ ক্ষেত্রে নিচের কোনটিতে পাওয়া যায়? বালি, চিনি, লবণ, স্ল্যাগ, চুন। আনসার হয়ে যাচ্ছে আমাদের বালি। নিম্নলিখিতগুলো বিবেচনা করো। কার্বন ফাইবার যেগুলো থাকছে, কার্বন আমরা কি জানি একটি অধাতু, এবং কার্বন হচ্ছে পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে যে যৌগগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে। অটোমোবাইল, এয়ারক্রাফটগুলোতে ব্যবহৃত উপাদান। একবার ব্যবহার করা কার্বন ফাইবার পুনর্ব্যবহার করা যাবে না। কোনটা সঠিক বলেছে? শুধুমাত্র এক, শুধুমাত্র দুই, এক এবং দুই দুটোই, এক এবং দুই কোনোটাই নয়। দেখো, এই যে পুনর্ব্যবহার করা যাবে না, এটা ভুল বলেছে, কারণ পুনর্ব্যবহার প্রায়শই করা যায়। তা আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন 1, দ্যাট ইজ শুধুমাত্র একটা। নিচের কোনটি অধাতুর ক্ষেত্রে সত্যি? তারা জলের সাথে বিক্রিয়া বা প্রতিক্রিয়া করে না, তারা বাতাসের সাথে প্রতিক্রিয়া করে না, তারা অ্যাসিডের সাথে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখায়, আঘাত করার সময় তারা একটা রিং শব্দ করে। অধাতু কোনগুলো আমরা কি জানি? যে পর্যায় সারণীতে যদি আমরা দেখি যে 13, 14, 15, 16, 17 এবং 18, এদের মধ্যে 14তে একটা অধাতু থাকে। এরপর 15, 16, 17, 18 যে মৌলগুলো উপস্থিত থাকে পর্যায় সারণীতে সেই গ্রুপে, সেগুলো হচ্ছে আমাদের অধাতু। যেমন একটা ধর নাইট্রোজেন থাকে, তারপরে 16তে থাকে হচ্ছে অক্সিজেন, 17তে থাকে হ্যালোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এগুলো হচ্ছে অধাতু। তো অধাতু কিন্তু জলের সাথে বিক্রিয়া করছে না। আচ্ছা, মরিচার জন্য কোনটার উপস্থিতি অপরিহার্য? অক্সিজেন এবং জল, নাইট্রোজেন এবং জল, হাইড্রোজেন এবং জল, অক্সিজেন এবং নাইট্রোজেন। আনসার হয়ে যাচ্ছে আমাদের কি অক্সিজেন এবং জল, যেন মরিচার জন্য আমাদের দুটোই দরকার। নিচের কোন রাসায়নিক পদার্থটি জীবাণুনাশক হিসেবে পানিকে বা জলকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হচ্ছে? ক্লোরিন, ইথানল, ফসফরাস, টেফলন। আনসার হচ্ছে আমাদের ক্লোরিন। অক্সিজেন কে আবিষ্কার করেন? ম্যাকমিলান, ম্যাকর্নি, জোসেফ প্রিসলি, কোনোটাই নয়। অক্সিজেন কে আবিষ্কার করেন? আনসার হচ্ছে আমাদের জোসেফ প্রিসলি। ঠিক আছে, জোসেফ প্রিসলি প্রথম অক্সিজেনটা আবিষ্কার করেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, বেরিয়াম মৌলের প্রতীক কি? বেরিয়াম, BA, B, BR, CA। দেখো, বি যে মৌলটা আছে তার তোমার কি হচ্ছে? বোরন। BR হচ্ছে ব্রোমিন, CA হচ্ছে ক্যালসিয়াম। আনসার হচ্ছে BA, দ্যাট ইজ অপশন 1। নিচে কোন ফাইলাম বা পর্বকে ফ্ল্যাটওয়ার্মও বলা হয়ে থাকে? কোন পর্বকে ফাইলামকে ফ্ল্যাটওয়ার্মও বলা হয়ে থাকে? আনসার হচ্ছে আমাদের প্ল্যাটি হেলমেন্টিস। দেখো, এখানে মনে রাখতে পারবে তোমরা এভাবে, ফ্ল্যাট আর প্ল্যাটি। প্ল্যাটিটা কোত্থেকে এসছে তোমরা ভাবতে হবে, ফ্ল্যাট কি হয়? প্লেট, মানে প্লেটের মতন যে, সে হচ্ছে প্ল্যাটি হেলমেন্টিস। ঠিক আছে। ড্যাশ ছাড়া সবগুলাই হরমোন? ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, FSH, টোকোফেরল। বলো, ছাড়া সবকটাই হচ্ছে হরমোন। ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, FSH, টোকোফেরল। দেখো, এদের মধ্যে যে একমাত্র টোকোফেরল রয়েছে, টোকোফেরল কি? টোকোফেরল হচ্ছে একটি ভিটামিন। বাকি এস্ট্রোজেন, টেস্টোস্টেরন এবং FSH, যার পুরো নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন। টেস্টোস্টেরন পাওয়া যায় হচ্ছে মেলদের শরীরে, ইস্ট্রোজেন পাওয়া যাচ্ছে ফিমেল বা মহিলাদের শরীরে। এই তিনটে হরমোন। টোকোফেরল কিন্তু হয়ে যাচ্ছে ভিটামিন ই, কে আমরা বলি হচ্ছে ভিটামিন। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটির প্রধান বর্জ্য পদার্থ নাইট্রোজেন বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড? ব্যাঙ, মাছ, তিমি মাছ এবং পাখি। বলো।
দেখো এখানে যে নাইট্রোজেন, যে বর্জ্য পদার্থ যেগুলো থাকে সেগুলো নর্মালি কি হয়, বর্জ্য পদার্থ যেগুলো থাকে নর্মালি সেগুলো 3 প্রকারের হয়ে থাকে। একটা হয়ে যাচ্ছে আমাদের অ্যামোনিয়া, একটা হচ্ছে ইউরিয়া, এবং আর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। ঠিক আছে, অ্যামোনিয়া বর্জ্য পদার্থ যাদের, একটু জিনিসে জেনে রাখো, অ্যামোনিয়া কি হয়ে যাচ্ছে, নর্মালি যারা জলজ অমেরুদণ্ডী প্রাণী থাকছে, যারা মাছ, মানে কিরকম মাছ, যারা বনি ফিশ যারা, তারা অ্যামোনিয়া নির্গত করতে পারে। নর্মাল ফিশ যেগুলো বা ব্যাঙাচি, জলজ প্রাণী, তারা হচ্ছে অ্যামোনিয়া বার করে বর্জ্য পদার্থ হিসেবে। ইউরিয়া কারা করছে, কন্ড্রিকথিস যারা, তার মানে হচ্ছে যারা তরুণাস্থি বিশিষ্ট মাছ বা কার্টিলেজিয়াস ফিশ যারা বা তরুণাস্থি বিশিষ্ট মাছ যারা, তারা ইউরিয়া করে। যেমন কে, তিমি মাছ আছে, হাঙর আছে ইত্যাদি। এছাড়া স্তন্যপায়ী প্রাণী যারা ম্যামলস। আচ্ছা, এছাড়া হচ্ছে কিছু উভচর করে। আর ইউরিক অ্যাসিড কারা করে, ইউরিক অ্যাসিড করে হচ্ছে পোকামাকড় যারা, পোকামাকড়, সরীসৃপ এবং পাখি। আচ্ছা, ম্যামল ছাড়া এটা উভচররাও কিন্তু করে। এখানে কে পড়ছে, তিমি মাছটা নয়। নর্মাল যে ইউরিক অ্যাসিড কে করছে, দেখো ইউরিক অ্যাসিড নর্মাল মাছ হচ্ছে অ্যামোনিয়া, ব্যাঙও নয়, তাহলে কে পড়ে রাখলো, পাখি। আনসার হচ্ছে আমাদের অপশন 4। নিচে কোন এনজাইমটি ক্ষুদ্রান্তে উৎপন্ন হয় না, কোন, সুক্রেজ, ট্রিপসিন, মল্টেজ, ল্যাকটেজ। আচ্ছা, যে আমাদের যে ইন্টেস্টিনাল জুস বা ইন্টেস্টিন থেকে যেটা বেরোয়, ইন্টেস্টিনাল জুস যেটা বা ইন্টেস্টাইন থেকে যে রসটা বেরোয়, সেগুলো কোনটা, 3টে বেরোয়। একটা হচ্ছে সুক্রেজ, একটা হচ্ছে মল্টেজ, একটা হচ্ছে ল্যাকটেজ। ঠিক আছে, সুক্রেজ বেরোয়, মল্টেজ বেরোয় এবং ল্যাকটেজ বেরোয়। সুক্রেজ কি করছে বা মল্টেজ কি করছে, মল্টেজ মল্টোজকে G+G-তে ভেঙে দিচ্ছে। সরি, এটা সুক্রেজ না, সুক্রেজ কি করছে, সুক্রোজকে ভেঙে দিচ্ছে। কিসে ভাঙছে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে ভেঙে দেয়। ওকে, মল্টেজ কি করছে, মল্টেজ মল্টোজকে ভেঙে দিচ্ছে। কিসে ভাঙছে, গ্লুকোজ প্লাস গ্লুকোজে ভেঙে দিচ্ছে। ল্যাকটেজ কি করছে, ল্যাকটোজকে ভাঙছে। আমি উপরে দেখাচ্ছি, ল্যাকটোজকে ভেঙে দিচ্ছে। কিসে ভাঙছে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আনসার কি হয়ে যাচ্ছে, ট্রিপসিন। এটা ট্রিপসিনই একমাত্র থাকছে না ক্ষুদ্রান্তে বা যে আমাদের স্মল ইন্টেস্টাইনে থাকছে না। পাকস্থলী বা ক্ষুদ্রান্তকে লিভারে পুষ্টি সমৃদ্ধ রক্ত সরবরাহকারী বাহিকার নাম কি। বাম, একটু কঠিন প্রশ্ন আছে, কারণ আমি বলেইছি এগুলো রেলওয়ের জন্য স্পেসিফিক্যালি, তো বা স্পেশালি বলতে পারো। বাম হেপাটিক ধমনী, ডান হেপাটিক শিরা, ডান হেপাটিক ধমনী এবং হেপাটিক পোর্টাল শিরা। আচ্ছা দেখো কি বলছে, যে আমাদের রক্ত বহন করে নিয়ে যাচ্ছে, তো এর আনসার হয়ে যাচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল শিরা। আচ্ছা, হেপাটিক পোর্টাল শিরা এবং হেপাটিক শিরার মধ্যে কিছু ডিফারেন্স আছে। কি না, হেপাটিক শিরা কোনগুলো, হেপাটিক শিরা হচ্ছে যখন একটা 3টে শিরার, এটা একটা সেট, এর মধ্যে 3টি শিরা থাকে, শিরার একটা সেট মতন থাকে, যেটা কি করছে, লিভার বা যকৃৎ থেকে, যেটা কি করছে, যকৃৎ বা লিভার, যেটা ইচ্ছা বলতে পারো, সেখান থেকে রক্ত কোথায় নিয়ে যাচ্ছে, ইনফেরিয়ার ভেনা কাভাতে। হেপাটিক শিরা। আর হেপাটিক পোর্টাল শিরা কি করছে, হেপাটিক পোর্টাল শিরা কিন্তু হেপাটিক পোর্টাল শিরা কিন্তু রক্তকে লিভারে দিচ্ছে, লিভারে পাঠাচ্ছে। কোনখান থেকে পাচ্ছে, পাকস্থলী
ক্ষুদ্রান্ত এসব জায়গা থেকে লিভারে নিয়ে আসছে। তার মানে হেপাটিক পোর্টাল শিরা কিন্তু অ্যাওয়ে, মানে হেপাটিক পোর্টাল শিরা কি করছে, ইনটু দ্য লিভার নিয়ে আসছে, ইনটু দ্য লিভার, ঠিক আছে। আর হেপাটিক শিরা কি করছে, অ্যাওয়ে ফ্রম দ্য লিভার, লিভার থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের সিজিএস ইউনিট কি? আচ্ছা, সার্বজনীন মহাকর্ষ সূত্র কি না, দুটো যদি বস্তু থাকে পৃথিবীর মধ্যে, যদি দুটো বস্তু থাকে মহাবিশ্বে এবং তাদের মধ্যে যদি মধ্যবর্তী দূরত্ব d হয় এবং একটির ভর যদি m1 হয় এবং আরেকটির ভর যদি m2 হয়, তাহলে মহাকর্ষ বল F ইকুয়ালস টু বস্তু দুটির ভরের গুণফল মানে m1 ইন্টু m2 সঙ্গে সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে তার বর্গের ব্যাসানুপাতিক মানে d স্কয়ার। এবং এইটাকে আমাদের যদি সমানুপাতিকটাকে আমরা ইকুয়ালস টু করতে যাই, তাহলে আমাদের এখানে একটা ধ্রুবক বসাতে হবে, দ্যাট ইজ g, এবং জিটাকেই বলা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। এবং এখন তাহলে এর মহাকর্ষীয় ধ্রুবকের একক কি, মহাকর্ষীয় ধ্রুবকের একক হয়ে যাচ্ছে আমাদের ডাইন সেন্টিমিটার স্কোয়ার (10⁻²), যার এসআই একক হয়ে যাচ্ছে নিউটন মিটার স্কোয়ার (10⁻²). ঠিক আছে, তা নেক্সট কোয়েশ্চেন যাই। মেডিকেল অবস্থা বা শারীরিক অবস্থা যেখানে শরীর বা টিস্যু অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছে তাকে কি বলা হয়? স্কারভি, নিউমোনিয়া, অ্যানিমিয়া, হাইপক্সিয়া। নিউমোনিয়া তো হচ্ছে নিউমোকক্কাস দ্বারা ঘটছে, অ্যানিমিয়া হচ্ছে বিভিন্ন কারণে কোনো কারণে রক্তাল্পতা যদি হয়, রক্তাল্পতা হয় সেটা কি হতে পারে, বিভিন্ন রকম রক্তাল্পতা হয়, আয়রন ঘটিত বা লৌহ ঘটিত রক্তাল্পতা হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। স্কারভি কেন হচ্ছে? স্কারভি মানে হচ্ছে দাঁতের অবস্থা, যখন দাঁত থেকে যখন মাড়ি দিয়ে যখন রক্ত পড়ে, দ্যাট ইজ ভিটামিন সি এর যদি অভাব ঘটে শরীরে তাহলে হয়। নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়ার জন্য ঘটছে, এটা ভাইরাল মানে ভাইরাসের জন্য ঘটছে, ভাইরাল ডিজিজ। তাহলে এরপরে হচ্ছে আমাদের হাইপক্সিয়া হচ্ছে যখন অক্সিজেন থেকে বঞ্চিত, তাকে আমরা হাইপক্সিয়া বলছি। নিচের কোন হরমোনটির অগ্রবর্তী পিটুইটারি থেকে উৎপন্ন হয় না? আচ্ছা, নিউমোনিয়াটা না ব্যাকটেরিয়ার জন্য হয়, ঠিক আছে। নিচের কোন হরমোনটি অগ্রবর্তী পিটুইটারি থেকে উৎপন্ন হয় না? প্রোল্যাকটিন, এফএসএইচ, গ্রোথ হরমোন, অক্সিটোসিন। আমরা দেখে নিচ্ছি, যদি আমরা পিটুইটারি হরমোনটা দেখি, পিটুইটারি হরমোন না, পিটুইটারি গ্ল্যান্ড বলতে পারি আমরা। পিটুইটারি গ্ল্যান্ড থেকে বলি, তাহলে পিটুইটারিতে দু রকম অংশ আছে, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, পিটুইটারি অগ্রভাগ অংশ, আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। ঠিক আছে, অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তারা কি কি বেরোয়? এক নম্বর হচ্ছে গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন বেরোয়। দু নম্বর হচ্ছে টিএসএইচ বেরোয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ বেরোয়। দু নম্বর হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বেরোয় বা ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বেরোয়। আর বেরোয় এফএসএইচ, যার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এছাড়া বেরোয় LH, যাকে বলি লিউটিনাইজিং হরমোন, যেটা কর্পাস লিউটিয়ামকে সঙ্গে রিলেটেড। এবং 5 নম্বর হচ্ছে প্রোল্যাকটিন। এই হরমোনগুলো এখান থেকে বেরোচ্ছে। পশ্চাৎ পিটুইটারি কি হরমোন বেরোচ্ছে? দুটো হরমোন বেরোয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে আমাদের ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন যার আর একটা নাম হচ্ছে ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই ভ্যাসোপ্রেসিনের আর একটা নাম। তাহলে এখানে কোনটা পড়ে রইল দেখো, অগ্রপিটুইটারিতে কোনটা বেরোচ্ছে না? এদের মধ্যে একমাত্র অক্সিটোসিন যেটা আছে, আনসার হচ্ছে অপশন 4। মানুষের ত্বকে কয়টি স্তর থাকে? 5, 7, 11, 3। আচ্ছা আচ্ছা, আমাদের দেখে নাও, 3টে স্তর থাকে মানুষের। কি কি থাকে? একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস, একটা হচ্ছে হাইপোডার্মিস, 3টে থাকে। এদের মধ্যে কোন মিশ্র ধাতুতে কপার বা তামা থাকে? কোনটাতে কপার বা তামা থাকে? আনসার হয়ে যাচ্ছে আমাদের, দেখো ওপরের সবকটি কেন। পিতল হচ্ছে কপার প্লাস টিন দিয়ে তৈরি, কপারের পোর্শন থাকে এখানে প্রায় 88% থাকে, আর টিনের পার্সেন্ট থাকে প্রায় 12% মতন। আচ্ছা, কপার, ব্রোঞ্জ, কপার এবং জিঙ্ক নিয়ে তৈরি, এখানে কপার প্রায় 70% মতন থাকে, জিঙ্ক থাকে হচ্ছে প্রায় 30% মতন।
আর জার্মান সিলভারে কপার থাকে হচ্ছে প্রায় 88% মতন, টিন থাকে হচ্ছে প্রায় 8 থেকে 10% মতন, আর তার সঙ্গে জিঙ্ক থাকে হচ্ছে 2 থেকে 4% মতন। ঠিক আছে, সবকটাই কপার আছে। আনসার হচ্ছে আমাদের অপশন 4। নিউল্যান্ডের অক্টেভ সূত্রে প্রথমটি এবং সর্বশেষ পরিচিত উপাদানটি কোনটি? হাইড্রোজেন ল্যান্থানাম, হাইড্রোজেন থোরিয়াম, হিলিয়াম জিরকোনিয়াম, হাইড্রোজেন জিরকোনিয়াম। আনসারটা দেখে নিচ্ছি। অক্টেভ সূত্র কোনটা না, নিউল্যান্ডের যে অক্টেভ সূত্রটা ছিল সেটা কিন্তু পারমাণবিক ভরের ওপর নির্ভর করে হয়েছিল। হ্যাঁ, পারমাণবিক ওজন বা পারমাণবিক ভরের ওপর ডিপেন্ড করে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে পারমাণবিক ওজনের উপর ভিত্তি করে আর কারা কারা দিয়েছিলেন? 1 নম্বর হচ্ছে যে আমাদের নর্মাল মেন্ডেল দিয়েছিলেন, আর দিয়েছিলেন হচ্ছে যে ট্রয়ি সূত্র আছে আমাদের, সেই ট্রয়ি সূত্র কিন্তু পারমাণবিক ওজনের উপর ভিত্তি করে হয়েছিল। পরবর্তীকালে বিজ্ঞানী মোজলে আসেন, যিনি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীটিকে পারমাণবিক সংখ্যার মাধ্যমে সাজান এবং সেটাই কিন্তু সঠিক হয়। অক্টেভটা দেখে নাও একবার। অক্টেভ মানে উনি বলেছিলেন যে প্রতিটা মৌল তার যে অষ্টম মৌল তার সঙ্গে 8টা মৌলের পর পর ওজন মানে যে ধর্মগুলো সমান হবে। নিউল্যান্ড ছিলেন মিউজিক লাভার, তিনি যে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, তাহলে এই যে অষ্টক পরপর জিনিসটা সেম হচ্ছে, যে তাল মিলে মিলে ঘুরছে, এটাকে নিউল্যান্ডের অক্টেভ বলা হয়। এখানে দেখো প্রথম মৌল কি হচ্ছে হাইড্রোজেন হয়ে যাচ্ছে এবং শেষ মৌল হচ্ছে আমাদের থোরিয়াম। তো এইভাবে জিনিসটাকে আমরা হাইড্রোজেন এবং থোরিয়াম বলবো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ধাতু সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সাধারণভাবে ধাতু অম্লীয় অক্সাইড গঠন করে। পর্যায় সারণী ধাতুকে বাম দিকে রাখা হয়েছে। ধাতুগুলি ইলেকট্রোপজিটিভ প্রকৃতির। ধাতুর বন্ড গঠনের সময় ইলেকট্রন হারানোর প্রবণতা প্রদর্শন করে। আচ্ছা, যেখানে দিকগুলো দিয়েছে দেখো, 1 নম্বর হচ্ছে যে এর মধ্যে পর্যায় সারণী যেটা থাকছে, আমরা জানি পর্যায় সারণী এরকমভাবে সজ্জিত থাকে, পর্যায়গুলো এবং এগুলো হচ্ছে আমাদের গ্রুপগুলো। সেই গ্রুপের একদম 1, 2, 3 এই দিকগুলো কারা থাকে? এরা কিন্তু সবাই ধাতু থাকে। তাই পর্যায় সারণীর একদম বাঁ দিকে কারা থাকছে? ধাতুগুলো থাকছে, তার মানে এটা রাইট, ঠিক আছে। ধাতুগুলি ইলেকট্রোপজিটিভ প্রকৃতির, হ্যাঁ, কারণ যত তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাবে পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা তত বাড়তে থাকবে। এই বাঁ দিকের যে মৌলগুলো থাকে তারা তীব্র ইলেকট্রোপজিটিভ হয়, আর ডান দিকে যে মৌলগুলো থাকে তারা তীব্র ইলেকট্রোনেগেটিভ হয়। ধাতু হচ্ছে ইলেকট্রোপজিটিভ। আচ্ছা, ধাতু বন্ড গঠনের সময় ইলেকট্রন হারানোর প্রবণতা প্রদর্শন করে, এটাও সঠিক। পড়ে রয়েছে ধাতু অম্লীয় অক্সাইড গঠন করে না, ধাতু করে না, ধাতু ক্ষারীয় অক্সাইড গঠন করে। কেন না, ধাতু যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? মেটাল অক্সাইড তৈরি করে। ঠিক আছে, এই মেটাল অক্সাইডটা কি করছে? যখন পরবর্তীকালে জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে মেটাল হাইড্রক্সাইড। যেমন হলো ধরো সোডিয়াম আজকে যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। যদি পটাশিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে ক্ষার। প্রধানত একদম বাঁদিকে যা দেওয়া হচ্ছে তীব্র ক্ষার, তাহলে এরা যেটা তৈরি করছে তাহলে এরা ক্ষার তৈরি করছে, সুতরাং এরা কিন্তু ক্ষারীয় অক্সাইড গঠন করে। উত্তর হয়ে যাবে আমাদের এটা ক্ষারীয় হবে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে পর্যায় সারণীতে মেন্ডেলিফের কোনটি আবিষ্কৃত হয়নি? হ্যালোজেন, নোবেল গ্যাস, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বর্তমানে যদিও 118টা মৌল আবিষ্কৃত হয়েছে, কিন্তু যখন মেন্ডেলিভ ছিলেন তখন 92টা মৌল আবিষ্কৃত হয়েছিল, তাই তখন সবকটা আবিষ্কৃত হয়নি। তাই মেন্ডেলিভ পর্যায় সারণীর যে 18 নম্বর যে গ্রুপটা, যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের গ্রুপটা, উনি তখনও আবিষ্কৃত হয়নি। তাই এটাকে উনি বলেছিলেন, নামকরণ করেছিলেন জিরো গ্রুপ বলে, কারণ তখন সেটা আবিষ্কৃত হয়নি, কিন্তু উনি একটা ধর্ম হিসেবে উনি একটা জাজমেন্ট বা একটা প্রেডিকশন করতে পেরেছিলেন। আনসার হচ্ছে আমাদের নোবেল গ্যাস, যেটাকে আমরা জিরো গ্রুপও বলতে পারি। মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষে এসিআর দ্বারা কোন গুরুত্বপূর্ণ কার্য করা হয়? ক্ষতিকর পদার্থের ডিটক্সিফিকেশন, লিপিড সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ, জটিল শর্করার সংশ্লেষ। আচ্ছা, এসিআর হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এটা কাজ করছে ক্ষতিকর পদার্থের ডিটক্সিফিকেশন করতে। ডা, এই প্রিফিক্সটা কি বোঝায়? ডা 10⁻⁴, 10⁻⁻⁴, 10⁻², 10⁻²।
আচ্ছা দেখো, এটা 10⁻1 কে বোঝায়। ভালো করে একবার দেখো, বেস ইউনিট যদি আমরা সেটা গ্রাম হোক, সেটা যদি ভরের হোক বা দৈর্ঘ্যের মানে মিটার হোক বা এল হোক, যেটাই হোক না কেন, বেস ইউনিট যে থাকছে তার 10⁻1 কে আমরা কি বলি? ডেকা। 10⁻2 কে বলবো আমরা হেক্টো, আর 10⁻3 কে আমরা বলি কিলো। তো এই ডেকাটাকেই কিন্তু কি দিয়ে বোঝানো হয়? ডা দিয়ে বোঝা হয়। ডেকা মানে হচ্ছে ডা। ঠিক আছে, যেমন তাহলে এখানে বলতে পারি আমরা, আর যদি যত ছোট হবে তত কিন্তু 10⁻1, -2, -3 এরকম ভাবে হবে। তাহলে দেখো 1 ডেকামিটার ইকুয়ালস টু 10 মিটার। ঠিক আছে, তাহলে 1 মানে তোমার কিলোমিটার 10⁻3 মিটার, 1 হেক্টোমিটার 10⁻2 মিটার, এইভাবে জিনিসটা হতে থাকবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচে কোন উক্তিটি সঠিক? অভিসারী লেন্সের প্রধান ফোকাস হলো রিয়েল বা সৎ, একটি অপসারী লেন্সের প্রধান ফোকাস হলো ভার্চুয়াল বা অসৎ। লেন্সের প্রধান ফোকাস সর্বদা অক্ষ বরাবর বা প্রধান অক্ষ বরাবর থাকে। একবার দেখিনি ছবিটা, দেখো এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সে কি হয়ে যাচ্ছে? যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলো গিয়ে গিয়ে একটা জায়গাতে কনভার্জ হচ্ছে বা মিলিত হচ্ছে। যেহেতু একটা জায়গাতে মিলিত হচ্ছে, তাই উত্তল লেন্সকে বা কনভেক্স লেন্সকে আমরা আর একটা বলতে পারি, দ্যাট ইজ অভিসারী লেন্স। সবসময় মনে রাখবে, ঠিক আছে, ইকুয়ালস বা উত্তল লেন্স। আর অপসারী লেন্সে কি দেখো, এই যে আলোক রশ্মিগুলো আসছে যারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, লেন্সে পড়ার পর তারা চারদিকে ছড়িয়ে পড়ছে। যেহেতু রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছে, তাই আমরা অবতল লেন্সকে বলি হচ্ছে অপসারী লেন্স। এখন অভিসারী লেন্সে ফোকাস কোনটা? যেখানে বিন্দুগুলো এসে মিলিত হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে। তাই যেহেতু এখানে অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে, তাই এইখানে ক্ষেত্রে ফোকাসটা কি হচ্ছে? সৎ বা রিয়েল হচ্ছে। যখন কোথাও কোনো জিনিস রিয়েলি ঘটে বা মানে অ্যাকচুয়ালি ঘটে, তাকে আমরা সৎ বলি। আর অসৎ কি? এই যে বিন্দুগুলো রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলো যে বিন্দু থেকে বেরোচ্ছে বলে মনে হচ্ছে, ইমাজিন করছি বা মনে হচ্ছে, সেটা হচ্ছে ফোকাস, অবতল লেন্সের ফোকাস। অবতল লেন্সের ফোকাসটা মনে হচ্ছে, তার মানে এটা হচ্ছে অসৎ। তাহলে দুটোই কিন্তু সঠিক। এবং ফোকাসটা কোথায় গঠিত হচ্ছে? দেখো দুটো ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের ওপরেই গঠিত হচ্ছে। তাহলে আগের প্রশ্নে কিন্তু এ বি সি নিচে তিনটি সঠিক। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, মেরুদণ্ডে কত জোড়া স্নায়ু উৎপন্ন হয়? প্রচুরবার পড়েছি, 31 জোড়া। নিচের কোনটি শীতল রক্তের প্রাণী? পায়রা, কচ্ছপ, শিয়াল এবং ছাগল। কোনটি? আনসার হচ্ছে, আমরা দেখে নিচ্ছি, একবার দেখিনি। কচ্ছপ। কচ্ছপ, কেননা আমাদের যে ওয়ার্ম ব্লাডের যে অ্যানিমালসগুলো, ওয়ার্ম ব্লাড আর কোল্ড ব্লাড, যদি তুমি দেখো ওয়ার্ম ব্লাডের অ্যানিমালসগুলো কি কি দু রকম হয়। একটা হচ্ছে ম্যামল বা স্তন্যপ্রায়ী, আর পাখি। এরা হচ্ছে উষ্ণ শোণিত প্রাণী, মানে বাইরে যা কিছু ঘটে যাক না কেন, উষ্ণ শোণিত প্রাণী কিন্তু নিজেদের শরীরের যে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে পারে। প্রকৃতির পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেদের শরীরের টেম্পারেচার চেঞ্জ হয় না। কোল্ড ব্লাডেড অ্যানিমালসের মধ্যে কারা পড়ছে? ফিশ বা মাছ, অ্যামফিবিয়া বা উভচর, রেপটাইল বা সরীসৃপ। তার মানে এরা কি করছে? যখন বাইরের পরিবেশ পরিবর্তন হচ্ছে, তখন তার সঙ্গে সঙ্গে এরা নিজেদের বডির যে টেম্পারেচার সেটাকেও এরা চেঞ্জ করে নিচ্ছে, ইন্টারনাল টেম্পারেচারটা। তার মানে এদের টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট নয়। পিচ স্কেল কার দ্বারা প্রদত্ত? ব্রনস্টেড, সোরেনসেন, আরহেনিয়াস, লুইস। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের সোরেনসেন। বিজ্ঞানী সোরেনসেন প্রথম করেছিলেন কত সালে? 1909 সালে। 1909 সালে বিজ্ঞানী সোরেনসেন প্রথম একটা দ্রবণে, মানে পিএইচ মানেটা কি অ্যাকচুয়ালি? পিএইচ এর ফুল ফর্মটা হচ্ছে পোটেন্স দে হাইড্রোজেন। এর মানে হচ্ছে হাইড্রোজেনের ঘনত্ব বা হাইড্রোজেন আয়নের ঘনত্ব। তো এই বিজ্ঞানী সোরেনসেন 1909 সালে প্রথম
ফ্রি H+ আয়নের যে ঘনত্ব সেটা উনি পরিমাপ করা পদ্ধতি বার করেছিলেন এবং সেটাকেই তিনি pH বলে বলেছিলেন, যার মান কত থেকে কত 0 থেকে 14 অবধি হয় এবং এর মানটাকে উনি জল বা ওয়াটারের পরিপ্রেক্ষিতে করেছিলেন এবং জলের মানটাকে বেসিক ধরে করেছিলেন, যার ইউনিট হচ্ছে 7। 7-এর থেকে যত pHটা কমবে তত সেই জিনিসটা কত হবে, অ্যাসিডিক বা আম্লিক নেচারের হবে, আর যত 7-এর থেকে ওপরে বাড়বে সেটা বেসিক নেচারের হবে। আচ্ছা, আর আরহেনিয়াস, লুইস এবং ব্রনসেট এরা কি তত্ত্ব দিয়েছেন? এরা প্রত্যেকেই কিন্তু অ্যাসিড ক্ষার তত্ত্ব দিয়েছেন, অ্যাসিড ক্ষার তত্ত্ব। ঠিক আছে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত? কিসের কিসের মধ্যেকার গড় দূরত্ব? পৃথিবী এবং সূর্য, পৃথিবী এবং চন্দ্র, বৃহস্পতি এবং সূর্য, প্লুটো এবং সূর্য চন্দ্র। দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা, তার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ইউনিট। এটা পৃথিবী এবং সূর্যকার মধ্যেকার যে দূরত্ব সেটাকে মাপা হয়, গড় দূরত্ব মাপা হচ্ছে। এবং এই যে পৃথিবী এবং সূর্যকার মধ্যেকার গড় দূরত্ব প্রায় এরকম একটা 1.5 × 10⁻11 মিটার মোটামুটি ধরা হচ্ছে। এছাড়া আর কি আছে দৈর্ঘ্য মাপার ইউনিট? একটা হচ্ছে পারসেক আছে। পারসেক হচ্ছে দৈর্ঘ্য মাপার বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মাপার সবচেয়ে বড় একক বা লার্জেস্ট ইউনিট। এটা হচ্ছে লার্জেস্ট ইউনিট। লার্জেস্ট ইউনিট 1 পারসেক equals to 3.08 × 10⁻16 মিটার, বা বলতে পারি 3.26 লাইট ইয়ার। লাইট ইয়ার হচ্ছে দৈর্ঘ্যে আর একটা একক, যেটা কি বলছে যে আলো তার গতিবেগে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি 1 আলোকবর্ষ। 1 লাইট ইয়ার ইকুয়ালস টু 9.46 × 10⁻15 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইট ইয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখি, HCl, HBr, HF এদের মধ্যে অ্যাসিডের ক্রমবর্ধমান শক্তি ক্রম অনুযায়ী কোনটা হবে? দেখে নাও কি হচ্ছে, আনসারটা দেখে নিচ্ছি। আনসার হয়ে যাচ্ছে আমাদের সি, অপশন সি। কি হয়ে যাচ্ছে পরে পেজে দেখো, তিনখানে চারটাকে আমি পরপর সাজিয়ে রেখেছি। আমাদের HF, HCl, HBr, HI এটা পরীক্ষাতে আগে এসছে। HF কি? HF হচ্ছে উইক অ্যাসিড, উইক অ্যাসিড, এবং এখান থেকে আস্তে আস্তে জিনিসটা বাড়ছে। HI হচ্ছে সব থেকে এদের মধ্যে স্ট্রংগেস্ট অ্যাসিড। অ্যাসিডের স্ট্রেংথ কিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে ওটা কত সহজে H+ আয়নকে দান করতে পারবে, দান করার ক্ষমতা। আর 2 নম্বর হচ্ছে কি ধরনের বন্ডিং আছে ওর মধ্যে, কি ধরনের বন্ডিং, তার উপর কিন্তু অ্যাসিডের স্ট্রেংথটা নির্ভর করছে। এদের মধ্যে সব থেকে যে HF যে আছে না, তা সে কিরকম ভাবে থাকে? HF এভাবে থাকছে। তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে HCl, HBr এদের থেকে কি হচ্ছে, দুটো একটা হাইড্রোজেন কি করছে, দুটো ফ্লোরিনের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে দুটো মধ্যে পড়ে যাচ্ছে, এ সহজে কিন্তু H+ আয়নকে দান করতে পারছে না। যেহেতু H+ আয়নকে দান করতে পারছে না, তাই হচ্ছে সব থেকে উইক অ্যাসিড। ওকে, যে মৌলগুলির মধ্যে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে গঠিত একটি বন্ধন হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন। আনসার হচ্ছে আমাদের আয়নিক বন্ধন হচ্ছে আনসার। ঠিক আছে, আয়নিক বন্ধন হয়ে যাচ্ছে আমাদের আনসার। একটি পেন্ডুলামের সময়কাল নির্ভর করে, আচ্ছা এখানে বলে রাখি, সরি, আয়নিক বন্ধনটা কার কার মধ্যে হয়? নর্মালি মেটালের মধ্যে, নন মেটালের মধ্যে হয়। ঠিক আছে, তো সরি থাকবে, এটা এখন দরকার নেই, আমাদের দরকার নেই আয়নিক বন্ধন। আচ্ছা, ক্লোরিন, একটি পেন্ডুলামের সময়কাল নির্ভর করে কিসের ওপর? ভর, দৈর্ঘ্য, সময়, দুটোই। ভর এবং দৈর্ঘ্য এবং সময় সবার ওপর, কার ওপর ডিপেন্ড করে? আসছে হচ্ছে আমাদের দৈর্ঘ্যের ওপর। আচ্ছা, ধরো একটা পেন্ডুলাম এরকম ঝোলানো আছে,
ধরানো আছে, যার দৈর্ঘ্য হচ্ছে এল, যেটা এরম ঢোকানো আছে, যার নিচের দিকে জি আকর্ষণভাবে টানছে এবং এর ভর হয়ে যাচ্ছে এম। তাহলে পিরিয়ড বা টি, টাইম পিরিয়ড ইকুয়ালস টু ফর্মুলা কি 2 পাই ইন্টু এল বাই জি। তাহলে এদের মধ্যে এখানে কোনটা ডিপেন্ড করছে, এই যে সুতোর দৈর্ঘ্য বা লেংথের উপর নির্ভর করে, দ্যাট ইজ এল। সাবানে কোন ক্ষার থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আনসার হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা থাকে তাকে আর একটা নাম বলে, দ্যাট ইজ লাই বলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে, এবং এটা যে সাবানের একটা মেজর ইনগ্রেডিয়েন্ট। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকছে, যেটা কি, এটা এক ধরনের ক্ষার বা অ্যালকালি। এর পিএইচ ভ্যালু কত, পিএইচ ভ্যালু হচ্ছে 13। যখন এই সাবানকে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে মেশাচ্ছি তখন কিন্তু ওটা একটা সোপের তৈরির সময়, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যখন আমরা এর সঙ্গে ফ্যাটি অ্যাসিডের সঙ্গে মেশাচ্ছি তখন ওটা সাবান তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। চাপের আন্তর্জাতিক একক কি, নিউটন, ওয়েবার, পাস্কাল, হেনরি। দেখো চাপের এসআই ইউনিট হচ্ছে, আমরা একটা জিনিস মনে রাখতে পারি ভাবে, পাস দ্য প্রেশার, এরকম বলতে পারি আমরা, পাস দ্য প্রেশার অন আদার। ঠিক আছে, পাস দ্য প্রেশার, প্রেশারের ইউনিট কি, পাস, তার মানে পাস্কাল। ওকে, তাহলে পাস্কাল হচ্ছে আমাদের ইউনিট। 1 পাস্কাল ইকুয়ালস টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। যখন ব্যারোমিটার রিডিং পয়েন্ট বা এয়ার প্রেশার হঠাৎ করে নেমে যায় তখন কি বোঝায়, গরম আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা, ঝড়, শুষ্ক আবহাওয়া। আনসার হয়ে যাচ্ছে আমাদের, দেখো তখন ঝড় আসছে, তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যদি আচমকা বা হঠাৎ ব্যারোমিটারের রিডিং যদি ড্রপ করে যায় বা হঠাৎ করে কমে যায়। 2 নম্বর হচ্ছে যদি স্লোলি আস্তে আস্তে যদি ড্রপ করে ব্যারোমিটারের রিডিংটা। 3 নম্বর হচ্ছে যদি ব্যারোমিটারের রিডিংটা স্লোলি আস্তে আস্তে বাড়ে। তিনটে ঘটনা হতে পারে। যদি হঠাৎ করে ড্রপ করে তাহলে কি হয়ে যাবে, নিম্নচাপ সৃষ্টি হয়ে গিয়ে কি হবে, ঝড় বা তুফান হতে পারে। আস্তে আস্তে যদি ড্রপ করে তার মানে সেখানে কি হবে, রেইনফল বা বৃষ্টি হতে পারে। আর যে আস্তে আস্তে জিনিসটা বাড়ে প্যারামিটারটা, তাহলে কি হবে, ওয়েদারটা ভালো আছে, ভালো আবহাওয়া হবে। ঠিক আছে। দুটি হাড়কে একে অপরের সাথে সংযোগকারী টিস্যু দ্বারা যে যুক্ত থাকে তাকে কি বলা হয়, টেন্ডন, লিগামেন্ট, নিউরন, অ্যাডিপোজ। যখন বোনস প্লাস বোনস, যখন হাড়ের সঙ্গে হাড় যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, লিগামেন্ট বলবো। যদি বোনসের সাথে মাসল বা পেশি যুক্ত থাকে তাকে আমরা বলবো টেন্ডন। নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। নিউরন কি, স্নায়ুতন্ত্রের একক বা মূল একক বলতে পারি, বা বেসিক ইউনিট বলতে পারি আমরা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি, হাইবারনেশন বা শীতঘুম অবস্থায় ব্যাঙ নিচের কোনটির দ্বারা শ্বাসকার্য করে। দেখো অনেক সময় প্রশ্ন করেছে ব্যাঙ কিভাবে শ্বাসকার্য করতে পারে। ব্যাঙ দুটো ভাবে করতে পারে। একটা হচ্ছে ব্যাঙ ফুসফুস দিয়েও শ্বাসকার্য করে, আর একটা হচ্ছে ব্যাঙ চামড়া বা স্কিন দিয়েও শ্বাসকার্য করতে পারে। ফুসফুস দিয়ে কখন করে, যখন জীবিত অবস্থায় থাকে। চামড়া দিয়ে কখন করে, যখন হাইবারনেশনে থাকে। তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের শুধুমাত্র ত্বক বা স্কিন দিয়ে করে যখন। এবং কিরকম চামড়াটা হয়, এদের ত্বকটা কিন্তু আর্দ্র ত্বক হবে। ওকে, আর্দ্র ত্বক দিয়ে করে। কেঁচোর শরীরের প্রতিটি অংশকে কি বলা হয়, প্রোগ্লটিড, মেটামিয়ার, সিটার, ওস্টেলাম। আচ্ছা, এটা অনেকে মেটামিয়ার এবং সিটার মধ্যে কনফিউশন করে, আনসার হবে মেটামিয়ার। এই যে এটা কেঁচোর শরীরে যে একটা একটা খণ্ড থাকছে তাকে আমরা কি বলছি, মেটামিয়ার। এই যে একদম একটা খণ্ডকে কি বলা হয়, মেটামিয়ার। এবং মেটামিয়ারের পায়ের কাছে দেখো এই যে সরু সরু দেখতে পাচ্ছি এরকম পায়ের, যেমন আমাদের ব্রাশ থাকে, ব্রাশের যে ওপরটা ব্রিসেল টাইপের বা ব্রাশের ওপরটা থাকে না দানা দানার মতন, যে মানে রোয়া রোয়া মতন, সেই জিনিসটা আমাদের কেঁচোর এখানেও থাকে, যেটা গমনাঙ্গ হিসেবে সাহায্য করে, দ্যাট ইজ সিটা।
সিটা হচ্ছে আবার কেঁচোর লোকোমোটরি অর্গান বা আমরা বলতে পারি গমনাঙ্গ। এবং কেঁচোকে কি বলা হয়? ফার্মার্স ফ্রেন্ড বলা হচ্ছে। আরটা হচ্ছে যে এদের কেঁচোতে মানে ফার্মার্স ফ্রেন্ড আমরা বলতে পারি। ভূমি থেকে 6 মিটার উপরে রাখা 10 কেজি ভরে একটি বস্তুতে থাকা শক্তি হবে 5.88 জুল, 5.880, 588 জুল, 58.8 জুল। দেখো এখানে কি শক্তি বলছে? ওপরে থাকা বস্তুর শক্তি হবে, তাহলে শক্তিটা কিরকম শক্তি হবে? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি হবে। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? এম বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। এখানে ভর বলে দিয়েছে আমাকে 10 কেজি, এখানে সবকটাই আমাদের এম কে এসে আছে, তাই না? তাহলে আমরা কি করব? ভর হচ্ছে 10, জি হচ্ছে 9.8 এবং উচ্চতা হচ্ছে 6, গুণ করে দিলে আমরা পাচ্ছি 588 জুল। আনসার হচ্ছে আমাদের অপশন সি। কোবরার বিষ কোন অঙ্গের ওপর আক্রমণ করে? পৌষ্টিকতন্ত্র, স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, শ্বাসতন্ত্র। আনসার হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের ওপর। ক্যারোলাস লিনিয়াসকে কিসের জনক বলা হয়? ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, জীবাশ্মবিদ্যা বা প্যালেন্টিওলজি, ক্রমিক বিন্যাস বা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। আনসার হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের জনক বলা হচ্ছে। ক্যারোলাস লিনিয়াসের লেখা দুটো বই আছে, যার নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম এবং 2 নম্বরটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। এবং উনি কি করেছিলেন? উনি প্রথম বাইনোমিয়াল নামকরণ বা দ্বিপদ নামকরণের জিনিসটা আবিষ্কার করেছেন, বাইনোমিয়াল নোমেনক্লেচার বলেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ড্রাঙ্কেন ড্রাইভ পরীক্ষা করার জন্য পুলিশ যে ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করেন সেটা কিসের ভিত্তিতে কাজ করে? রেডক্স বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, জটিল বিক্রিয়া, অ্যাসিড বেস বিক্রিয়া। আনসার হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, চোখ ধোয়ার ক্ষেত্রে যে অ্যাসিডটি ব্যবহার করা হয় তা হলো অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, কোনটি নয়? আনসার হচ্ছে আমাদের বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H3BO3। এটা হচ্ছে বোরিক অ্যাসিড। চোখ পরিষ্কার করতে এবং ধুতে ব্যবহৃত হচ্ছে। এইটা হাইড্রোজেন বোরেট নামেও পরিচিত। বোরেট নামেও পরিচিত। এটা একটা দুর্বল অ্যাসিড এবং অ্যান্টিসেপটিক। ঠিক আছে, অ্যান্টিসেপটিক। এছাড়া আরও দুটো অ্যাসিড আছে, আমি একটু বলে দিচ্ছি। অক্সালিক অ্যাসিড যেটা আছে সেটা কি কাজে লাগে? লোহার জং পরিষ্কার করতে কাজে লাগে। পরিষ্কার করতে কাজে লাগে। এবং নাইট্রিক অ্যাসিড কি করতে কাজে লাগে? সারের জন্য অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে কাজে লাগে। অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকলো। থ্যাংক ইউ ক্লাস তোমাদের সঙ্গে আবার পরে আমার দেখা হবে। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকবে।